হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং নিয়ে ভিডিও টিউটোরিয়াল শুরু করব। টিউটোরিয়ালগুলো মূলত এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং চ্যাপ্টারের উপর ভিত্তি করে হবে। এই টিউটোরিয়ালে মূলত আলোচনা করা হবে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, কি প্রোগ্রামিং ভাষা আছে এবং সেই ভাষাটা লেখার জন্য আমাদের কি স্টেপ অনুসরণ করতে হবে। মূলত এই বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারটা গঠিত। প্রোগ্রামিং ভাষা কি সেটা জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে প্রোগ্রামটা কি। প্রোগ্রামটা হলো, আমরা সবাই জানি যে কম্পিউটার নিজে নিজে কিছু করতে পারে না, কম্পিউটারকে পরিচালনা করতে হয় আমাদের। আমরা যদি কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে কোনো নির্দেশনা দিই বা কোনো বিষয়ে কম্পিউটারে সমাধানের জন্য আমরা কম্পিউটারকে কিছু নির্দেশনা দিয়ে থাকি, এই নির্দেশনাগুলো মূলত প্রোগ্রাম। আমরা যে নির্দেশনাগুলোর মাধ্যমে কম্পিউটারের কোনো সমস্যার সমাধান করব, এই সমস্যাগুলো আমরা নিজেরাও সমাধান করতে পারব। এই সমস্যাগুলো যদি আমরা নিজেরা সমাধান করি তাহলে আমাদের অনেক সময় লাগতে পারে, আমাদের ভুলও হতে পারে, আবার আমরা কিছুদিন পর ওই সমস্যাটা ভুলেও যেতে পারি। কিন্তু কম্পিউটারের মাধ্যমে যদি আমরা এই সমস্যার সমাধান করি তাহলে অত্যন্ত দ্রুত গতিতে সমাধান করতে পারব এবং নির্ভুলভাবে সমাধান করতে পারব। এবং এটা কম্পিউটারে সেভ করে রাখা হইলে অনেক দিন পর্যন্ত এটা সেভ থাকবে, হারানোর সম্ভাবনা থাকবে না। সুতরাং এই বিষয়গুলো জন্য আমরা মূলত কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করে থাকি। তাই আমরা কি জানতে পারলাম যে কম্পিউটার আসলে নিজে নিজে কিছু করতে পারে না, কম্পিউটারকে আমাদের নির্দেশনা দিতে হয়, সেই নির্দেশনা মোতাবেক কম্পিউটার কাজ করে। এই নির্দেশনাগুলো দেওয়ার জন্য আমরা কিছু শব্দ, বর্ণ, অঙ্ক এবং সংকেত ব্যবহার করি। এই সমস্ত শব্দ, বর্ণ, সংকেত ব্যবহারের যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিকে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আমি দুটি সংজ্ঞা লিখে রেখেছি। প্রোগ্রাম কোন একটি সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রামিং ভাষা কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়ম নীতিকে প্রোগ্রামিং ভাষা বলে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের যে শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত ব্যবহার করা হয়, এগুলোই মূলত এগুলো ব্যবহারের যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলা হয়। দেখো তাহলে প্রোগ্রামিং ভাষার আবার 5টি স্তর আছে, যেগুলোকে ইংলিশে জেনারেশন বলা হয়। ঠিক আছে, 5টি প্রজন্ম কি? প্রথম প্রজন্মের ভাষা, যেটা 1945 সালে উদ্ভাবিত হয়েছে। দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 সালে উদ্ভাবিত হয়েছে। তৃতীয় প্রজন্মের ভাষা 1960 সালে উদ্ভাবিত হয়েছে। চতুর্থ প্রজন্মের ভাষা 1970 সালে উদ্ভাবিত হয়েছে। এগুলো এমসিকিউর জন্য অনেক উপযোগী। 1945 সাল প্রথম, দ্বিতীয়ত 5 বছর পর 1950,
তারপরে 10 বছর পর 10 বছর পর 10 বছর পর, ঠিক আছে, এগুলো মনে রাখার টেকনিক। তাহলে প্রথম প্রজন্মের ভাষাকে আবার মেশিন ভাষা বলা হয়। কম্পিউটার মূলত বোঝে মেশিন ভাষা, ঠিক আছে। মেশিন ভাষা কি? 0 এবং 1 বাইনারি সংখ্যা, 0 এবং 1 ছাড়া কম্পিউটার অন্য কোনো ভাষা বোঝে না। তাহলে কম্পিউটার বোঝে মূলত মেশিন ভাষা বা প্রথম প্রজন্মের ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা, ঠিক আছে। তৃতীয় প্রজন্মের ভাষা বা উচ্চ স্তরের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষা বা স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। এই ভাষাগুলোর আবার প্রজন্ম কেন প্রয়োজন? প্রয়োজন কারণ প্রথম অবস্থায় যখন প্রথম প্রজন্মের ভাষা বা মেশিন ভাষা উদ্ভাবন হয়, তখন সেটা মানুষের আয়ত্ত করা অত্যন্ত কঠিন কাজ ছিল, ঠিক আছে। মানুষের আয়ত্ত করা অত্যন্ত কঠিন কাজ ছিল। পরবর্তীতে জেনারেশন আপগ্রেডেশনের মাধ্যমে সেটা আরও সহজতর হয়েছে মানুষের বোঝার জন্য, ঠিক আছে। যেমন প্রথম প্রজন্মের ভাষা যেটা ছিল মেশিন ভাষা, ঠিক আছে, 0 এবং 1, এটা মানুষের জন্য বুঝতে খুবই কষ্টসাধ্য ছিল। ওই সময় প্রোগ্রামার ছিল খুব অল্প সংখ্যক, কারণ এত কঠিন জিনিস অনেকেই আসলে আয়ত্ত করতে পারতো না। দ্বিতীয়তে এসেছে কি? দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা, ঠিক আছে। দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা সেটা আসলে কি? ঠিক আছে, অ্যাসেম্বলি ভাষা হলো অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি। যেরকম অ্যাডিশনের জন্য অ্যাডিশনের জন্য ছিল অ্যাড, ঠিক আছে। তারপরে স্টার্টের জন্য ছিল এসটিডি, স্টপের জন্য ছিল এসটিপি, ঠিক আছে। এরকম অনেকগুলো অ্যাডিশনের মাধ্যমে তখন ভাষাটা দ্বিতীয় প্রজন্মের ভাষা লেখা হতো, যেটা প্রথম প্রজন্মের চেয়ে একটু সহজ হয়েছিল, ঠিক আছে। প্রথম প্রজন্ম যতটা জটিল ছিল তার চেয়ে একটু সহজ হয়েছিল, মানুষের বোঝার জন্য একটু সহজ হয়েছিল। তৃতীয় প্রজন্মের ভাষা যেটা উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে। তৃতীয় প্রজন্মের ভাষা উচ্চ স্তরের ভাষা, যেটা মনে করো যেটা সি প্লাস প্লাস, তারপরে জাভা, ঠিক আছে, জাভা, এরকম আরো অনেক ল্যাঙ্গুয়েজ যেটা উচ্চ স্তরের ভাষা, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, অনেক আছে, অনেক অতি উচ্চ স্তরের ভাষা অনেক আছে, ঠিক আছে। উচ্চ স্তরের ভাষা অনেক আছে। তারপরে আবার আসে চতুর্থ প্রজন্মের ভাষা, ঠিক আছে, যেটা যেমন এসকিউএল ব্যবহার হয় মাইস্কুয়েল ডেটাবেজে, তারপরে ওরাকল, ঠিক আছে, এগুলো অতি উচ্চ স্তরের ভাষা। তারপর আছে পঞ্চম প্রজন্মের ভাষা বা স্বাভাবিক ভাষা, যেটা ন্যাচারাল ভাষা বলা হয়, যেমন কবল, ফরট্রান, এগুলো পঞ্চম প্রজন্মের ভাষা, ঠিক আছে, ন্যাচারাল ভাষা। এগুলো খুবই ন্যাচারাল, যেগুলো মানুষ খুব সহজে মনে রাখতে পারে এবং মানুষের বোধগম্যতার ভিতরে এগুলো, ঠিক আছে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে প্রোগ্রামিং ভাষার যে 5টি প্রজন্ম, এই প্রজন্মগুলো আসলে কেন দরকার। প্রজন্মগুলো মানুষের বোধগম্যতার জন্য এই প্রজন্মগুলোর উদ্ভাবন হয়েছে। যদিও মানুষের বোধগম্যতার জন্য প্রজন্মগুলো উদ্ভাবন হয়েছে, কিন্তু কম্পিউটার কিন্তু বোঝে প্রথম প্রজন্মের ভাষায়। যখন দ্বিতীয় প্রজন্মের ভাষা আবিষ্কার হয়, তখন কি করে? একটা কম্পাইলারের মাধ্যমে অর্থাৎ অনুবাদক বলে, বাংলা বলে অনুবাদকের মাধ্যমে সেটাকে দ্বিতীয় প্রজন্ম থেকে প্রথম প্রজন্মে নিয়ে যাওয়া হয় অনুবাদকের মাধ্যমে। আবার যখন তৃতীয় প্রজন্মের ভাষা উদ্ভাবন হয় এবং তৃতীয় প্রজন্মের মাধ্যমে প্রোগ্রামাররা প্রোগ্রামিং করে, তখন সেটাকে আবার অনুবাদকের মাধ্যমে প্রথম প্রজন্মে নিয়ে যাওয়া হয়। কেন?
কম্পিউটার বা মেশিন ভাষা যেটা, সেটা হলো প্রথম প্রজন্মের ভাষা। কম্পিউটার বোঝেই মেশিন ভাষা, অন্য কোনো ভাষা সে বোঝে না। আবার যখন চতুর্থ প্রজন্ম আসে তখন সেটাকে অনুবাদকের মাধ্যমে প্রথম প্রজন্মে নিয়ে যাওয়া হয়। আবার যখন পঞ্চম প্রজন্ম আসে তখন সেটাকে অনুবাদকের মাধ্যমে কি করে প্রথম প্রজন্মে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, কারণ কম্পিউটার বোঝে মেশিন ভাষা বা প্রথম প্রজন্মের ভাষা। ঠিক আছে, সুতরাং আগামী ক্লাসে আমরা এই অনুবাদক প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে সেটাকে কিভাবে প্রথম প্রজন্মে নিয়ে যাওয়া হয়, যেটা মেশিন ভাষা এবং যেটা মেশিন বোঝে, জিরো এবং অন মূলত বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যার মাধ্যমেই কম্পিউটার বিভিন্ন বিষয় সে সমাধান করে থাকে। ঠিক আছে, সুতরাং ধন্যবাদ তোমাদের। তোমরা আশা করি ক্লাসটি এনজয় করছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।